ছাত্র অবস্থাতেই সুভাষচন্দ্র বসু দুবার সন্ন্যাসী জীবনে যাওয়ার চেষ্টা করেছিলেন। 1913 সালে শান্তিপুরে এক ভাড়া বাড়িতে কিছুকাল সন্ন্যাসীদের মতো জীবনযাপন করেছিলেন। 1914 সালে একবার ঘর ছেড়েছিলেন গুরুর খোঁজে ভারত দর্শনে, বন্ধু হেমন্ত সরকারের সাথে। অখণ্ড ভারতবর্ষের অশেষ সৌভাগ্য যে ব্যক্তিগত মুক্তির এই সন্ধান সুভাষচন্দ্র বসুকে শেষ পর্যন্ত সন্ন্যাস জীবনে নিয়ে যায়নি। তিনি বাড়িতে ফিরে এসেছিলেন এক অগাধ প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে। প্রায় 2 মাস ব্যাপী ভারত ভ্রমণে ধর্মীয় ও সামাজিক কুসংস্কার, অস্পৃশ্যতা, মিথ্যা জাতপাতের ভয়াবহ আচরণ ও অত্যাচার প্রত্যক্ষ করে ছাত্র জীবন মানুষ সুভাষচন্দ্র বসুর গঠনের প্রাথমিক এক অতি মূল্যবান গুরুত্বপূর্ণ অধ্যায়, ভবিষ্যতের নির্ভীক দেশনেতা ও নেতাজি হওয়ার বীজ ছাত্র অবস্থা থেকেই তার মধ্যে অঙ্কুরিত হতে শুরু করে। হাতে খড়ির পর থেকে ধাপে ধাপে সুভাষচন্দ্র বসুর জ্ঞান ও মেধা ঠিক কতটা উচ্চতায় পৌঁছেছিল তা কথায় বর্ণনা করা কারোর পক্ষে একদমই সম্ভব নয়। 5 বছর বয়সে সুভাষচন্দ্র বসু ভর্তি হন কটকের প্রোটেস্টান্ট ইউরোপিয়ান স্কুলে। ছাত্র অবস্থায় খুব বেশি সময় কখনোই তিনি বইতে মুখ গুজে থাকেননি, অথচ খুব কম সময়ে পাঠ্য বই পড়ে অনায়াসে একটি বাদে বাকি সব পরীক্ষাতেই 1 থেকে 4 মধ্যে থেকেছেন। ছাত্র অবস্থায় প্রথমেই ইংরেজি মাধ্যমে পড়ার জন্যই সংস্কৃত কিছুই জানতেন না, তাও মানা গেল, কিন্তু বাঙালির ঘরের ছেলে হয়ে তিনি বাংলাও ঠিকমতো লিখতে পারতেন না। এই অবস্থা থেকে মাত্র 1 বছরে কোন মন্ত্র বলে তিনি সব বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন তা কেবল ঈশ্বরই বলতে পারেন। শুধু পড়াশোনায় খুব ভালো বা আশ্চর্য মেধা তাই নয়, ছাত্র সুভাষকে অন্য সকল সহপাঠীরা নিজেদের অজান্তেই অনুসরণ করত। সহপাঠীরা সুভাষকে তাদের নেতা মানত এই কথা বলা ঠিক নয়, কারণ সেই ভাবনার বয়স সেই বয়সে আসে না। আসলে সকলের অত্যন্ত প্রিয় বন্ধু হয়ে উঠেছিলেন সুভাষচন্দ্র, তাই এক গভীর ভালোবাসা থেকে সহপাঠীরা তার সকল কথা মেনে চলত। সেই মেনে চলা থেকেই অনুসরণ। স্কুল শেষে বন্ধু সুভাষের কথাতেই তার সহপাঠীরা নদীর পাড়ে প্যারেড অনুশীলন করত। নিজের অজান্তে ছাত্র অবস্থায় সুভাষচন্দ্র বসুর প্রথম বৈপ্লবিক প্রতিবাদ 11ই আগস্ট 1911 সালে। ব্রিটিশ আমলে একটি 13-14 বছরের ছেলে স্কুলের প্রায় সকল ছাত্রদের নিয়ে বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর মৃত্যুবার্ষিকী পালন করছে। সকল ছাত্র মন্ত্রমুগ্ধের মতো অনুসরণ করছে। এক শান্ত সুন্দর তেজ, যে তেজের সামনে সম্মোহন তৈরি হবেই। 1909 সালে কটকের কাটজুড়ি নদীর তীরে বাংলা মাধ্যম রেভেনশন কলেজিয়েট স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন সুভাষচন্দ্র বসু। তখন এই স্কুলের প্রধান শিক্ষক বেণীমাধব দাস, যার ব্যক্তিত্ব ও স্বদেশ চেতনা বালক সুভাষকে প্রথম প্রভাবিত করে। এই সময় থেকেই বাংলার লোকসাহিত্য অত্যন্ত প্রিয় হয়ে ওঠে তার। ইতিহাসের প্রতি তৈরি হয় গভীর ভালোবাসা। শিক্ষক বেণীমাধব দাস সুভাষচন্দ্রের মানসিক দৃঢ়তা গঠনে এক অভূতপূর্ব ভূমিকা পালন করেন। সুভাষচন্দ্র কখনো তার ছেলেবেলার এই শিক্ষককে ভুলতে পারেননি। 1916 সালের গোড়ার দিকের 2টি ঘটনা সুভাষচন্দ্রের জীবনে এবং জীবনযাত্রায় আমূল পরিবর্তন এনে দিল। জানুয়ারি মাসে একদিন সকালে এক ইংরেজ অধ্যাপক E.F. ওটেন তার ক্লাস ঘরের সামনের বারান্দায় কিছু ছাত্র গন্ডগোল করায় বিরক্ত হয়ে কয়েকজন ছাত্রকে টানা হেঁচড়া ও ধাক্কাধাক্কি করেছিলেন। ছাত্ররা দাবি করেছিল তিনি এই ঘটনার জন্য ক্ষমা চান, কিন্তু তিনি তা করতে রাজি না হওয়ায় কলেজে সাধারণ ধর্মঘট হলো। তখনকার দিনে প্রেসিডেন্সি কলেজে ধর্মঘট চিন্তার অতীত ছিল।
ধর্মঘটের অন্যতম নেতা সুভাষকে সতর্ক করে দেওয়া হলো, কিন্তু তিনি দৃঢ় সংকল্প ছিলেন। সৌভাগ্যক্রমে অবশেষে অধ্যাপকের সুবুদ্ধির উদয় হলো এবং তিনি আপোষে ছাত্রদের সঙ্গে ব্যাপারটি মীমাংসা করে নিয়েছিলেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, অধ্যক্ষ জরিমানার আকারে ছাত্রদের ওপর যে শাস্তি ব্যবস্থা ধার্য করেছিলেন তা প্রত্যাহার করে নিতে তিনি সম্মত হলেন না। পরের মাসে আকস্মিক বজ্রাপাতের মতো আরেকটি ঘটনা ঘটল। এই একই অধ্যাপক প্রথম শ্রেণীর এক ছাত্রকে আবার টানা হেঁচড়া করলেন। প্রতিবাদ বা ধর্মঘটের মতো আইনসঙ্গত উপায় নিরর্থক হবে বুঝে কয়েকজন ছাত্র নিজের হাতে আইন তুলে নিল। ওটেনকে খুব মারধর করা হলো। সুভাষচন্দ্র বসু এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী ছিলেন। তিনি লিখেছিলেন যে ছাত্ররা অধ্যাপকের সঙ্গে সমস্তরে সাহসের সঙ্গে সরাসরি সম্মুখীন হয়েছিল। সরকার সঙ্গে সঙ্গেই কলেজ বন্ধ করে দিল এবং কলেজে যে সমানে গোলমাল চলছে তার কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করল। এই বিশৃঙ্খলায় সরকারের সঙ্গে অধ্যক্ষের বিরোধ বাধায় তাকে সাময়িকভাবে কর্মচ্যুত করা হয়। তিনি কার্যভার বুঝিয়ে দেওয়ার আগেই অবশ্য সুভাষ সহ তার তালিকায় অন্তর্ভুক্ত ছাত্রদের ডেকে পাঠান। সুভাষচন্দ্র বসুকে তিনি বেশ রাগতভাবেই বলেন, বসু, কলেজের মধ্যে তুমি সবচেয়ে গোলমাল সৃষ্টিকারী ছাত্র। আমি তোমাকে সাময়িক বরখাস্ত করলাম। বসু উত্তরে ধন্যবাদ বলে বাড়ি চলে গেলেন। কলেজের গভর্নিং বডি অধ্যক্ষের আদেশ বহাল করে তাকে কলেজ থেকে বহিষ্কৃত করলেন। তিনি অন্য কোনো কলেজে পড়াশুনো করার অনুমতির জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করেছিলেন, কিন্তু সে আবেদন গ্রাহ্য হয়নি। ফলে কার্যত তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। তদন্ত কমিটিতে ৩ জন ইংরেজ ছাড়া ২ জন ভারতীয় ছিলেন, আশুতোষ মুখার্জি এবং হেরেম্বচন্দ্র মৈত্র। এই কমিটির সামনে সুভাষচন্দ্র বসু ছাত্রদের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি যুক্তিগ্রাহ্য এবং সহজ সত্য বিবৃতি দিয়েছিলেন এবং বলেছিলেন যে যদিও তিনি এই আক্রমণ সমর্থন করতে পারেন না, তিনি জানতেন যে ছাত্ররা যথেষ্ট প্ররোচনার বশেই এরকম করেছিলেন। প্রেসিডেন্সি কলেজে ইংরেজদের উদ্ধত ও অসদাচরণ সম্বন্ধে তিনি বিস্তৃতভাবেই বলেছিলেন। কমিটির রিপোর্টে ছাত্রদের পক্ষে একটি কথাও ছিল না এবং তাতে একমাত্র সুভাষচন্দ্র বসুর নামই উল্লেখিত হয়েছিল। অতএব তার ভাগ্য নির্ধারিত হয়ে গেল। এই সময় কলকাতার রাজনৈতিক আবহাওয়া ক্রম অবনতি হচ্ছিল। ব্যাপক হারে গ্রেপ্তার চলছিল। তাদের মধ্যে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কৃত কিছু ছাত্রও ছিল। সুভাষচন্দ্র বসুর পরিবার তখন ভাবলেন সুভাষকে কটকে পাঠিয়ে দেওয়াই যুক্তিসঙ্গত হবে, কারণ জায়গাটা তুলনামূলকভাবে নিরাপদ। তিনি যা করেছিলেন সেই জন্য তার মনে বিন্দুমাত্র দুঃখবোধ ছিল না। তিনি বরং আনন্দিত হয়েছিলেন এবং তৃপ্তি লাভ করেছিলেন এই ভেবে যে কিছু ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে তিনি জাতির সম্মানের জন্য দাঁড়াতে পেরেছিলেন। তিনি তখনই এই দুঃখজনক ঘটনার তাৎপর্য উপলব্ধি করতে পারেননি। কলেজ থেকে তার বহিষ্কার বাস্তবিক পক্ষেই তার ভবিষ্যৎ জীবনযাত্রা নির্ধারিত করে দিয়েছিল। সংকটের সময় তিনি সাহসের সঙ্গে তার মোকাবিলা করা এবং কর্তব্য পালন করতে পেরেছিলেন। এতে তিনি আত্মবিশ্বাস এবং নেতৃত্ব গ্রহণের শক্তি লাভ করেছিলেন। তার চেয়েও বড় কথা, এই প্রথম তিনি চরিত্র এবং আত্মত্যাগের ভিত্তিতে নেতৃত্বের আস্বাদ পেয়েছিলেন। ওটেনের ঘটনার ফলে সুভাষচন্দ্র বসুর যে পরিবর্তন হয়েছিল তা এসেছিল ঝড়ের মতো এবং তা তার অন্তরে সবকিছু ওলটপালট করে দিয়েছিল। তার পিতামাতা এবং পরিবারের অন্যান্যরা তার এই পরীক্ষার সময় যে তার প্রতি সহানুভূতিশীল ছিলেন, এতে তিনি খুব স্বস্তি বোধ করেছিলেন।
এবং তিনি যে ঠিক কাজ করেছেন এই বিশ্বাস তার হয়েছিল। জ্ঞান ও মেধা কোনো বিশেষ একটি বা দুটি ক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রে। আর শিক্ষা দীক্ষা মানে শুধু পুঁথিগত বিদ্যা নয়, তার সাথে আচার আচরণ, চিন্তা ভাবনা, দয়া দাক্ষিণ্য, সেবক মন ও কর্ম, আগাম পরিকল্পনার ক্ষমতা, স্বার্থ ও ত্যাগ স্বীকারের ক্ষমতা, আশ্চর্য সাহস, জাতপাতহীন ধর্মনিরপেক্ষ, দেশ গঠনের সত্যিকারের ইচ্ছা ও চেষ্টা, বিশুদ্ধ খাঁটি দেশপ্রেম এবং অবশ্যই চরিত্র। এই সব যদি মিলিয়ে দেখা যায় তাহলে দেখা যাবে সুভাষচন্দ্র বসুর বহুমুখী কর্মক্ষেত্রে সমসাময়িক সারা দেশে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যিনি তার সাথে এক আসনে বসতে পারেন। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক শেয়ার করো। সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করলাম।